হ্যালো এভরিওয়ান। তো ছাত্ররা তোমরা সবাই নিশ্চয়ই ভালো রয়েছো এবং পড়াশোনা করছো। তো আমরা নবম শ্রেণীর যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম বল ও গতি চ্যাপ্টারটা, তো সেইটার বিষয়বস্তুগুলো আমরা ভালো করে বলে দিয়েছিলাম যে কোন ক্লাসে আমরা কোন জিনিসটা পড়াবো। তবে এই চ্যাপ্টারটাকে খুব ভালো করে পড়তে গেলে কিন্তু আমাদেরকে বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, সেই সঙ্গে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়তে হবে। তো সেই বিষয়বস্তুগুলোকে আমরা সেই ক্লাস ওয়াইজ ভিত্তি যেটা করেছিলাম তাকে আর একটু মাইক্রো ভাবে আমরা যদি ভেঙে ফেলি বিষয়টাকে, সেই অনুযায়ী আমরা প্রথম ক্লাসে যেটা আলোচনা করব বলে বলেছিলাম যে গতির বিভিন্ন প্রকারগুলো আমরা জানব, কোন গতিটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে গতির প্রকারগুলোকে আলোচনা, নির্দেশতন্ত্রের আলোচনা, স্থির গতিশীল বস্তু, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনাটা করব। তো এটা একটা দেখলাম যে খুব অনেকগুলো বিষয়বস্তু হয়ে যাচ্ছে, তো আমরা ক্লাসটাকে ছোট করার জন্য একটা সংক্ষিপ্ত, অর্থাৎ সেই প্রথম ক্লাসটাকে কিন্তু আমরা দুটো ছোট পার্টে ভাগ করে নিচ্ছি। তো প্রথম দিন আমরা আজকে যেটা আলোচনা করব, সেখানে আমাদের এই যে বিশ্ব জগতে আমরা যা কিছু দেখে থাকি না কেন, দেখে থাকি বস্তুগুলোকে হয় কোনো জায়গায় স্থির হয়ে থাকতে কিংবা চলমান। তো সেইটার উপর ভিত্তি করে বিজ্ঞানের সমস্ত বস্তুগুলোকে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলে থাকি হয় স্থির বস্তু, না হলে গতিশীল বস্তু। তো এই মহাবিশ্বে যে বস্তুগুলো স্থির বস্তুকে এখন আমরা বিজ্ঞানের ভাষায় কিভাবে বলবো, যে সমস্ত বস্তুগুলো সময়ের সঙ্গে সঙ্গে তাদের অবস্থান পরিবর্তন হচ্ছে না, তাকেই আমরা প্রথমত বলবো স্থির বস্তু। আর দ্বিতীয়ত যে সমস্ত বস্তুগুলো গতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ যাদের অবস্থানটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, যে কোনো চলমান বস্তুকে তোমরা ধরে নাও না কেন, যে কোনো জীবন্ত প্রাণীগুলো তাদের অবস্থান তো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তারা গতিশীল অবস্থায় রয়েছে। কিংবা যে কোনো জড় বস্তুগুলোর ক্ষেত্রে দেখো, তারা যে কোনো জড় বস্তু তারা সময়ের সঙ্গে 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 তারা স্থির সেই জায়গায় পড়ে রয়েছে, সেগুলো স্থির বস্তু। তো প্রকৃতপক্ষে স্থির বস্তু গতিশীল বস্তু হিসাবে আমরা যখন এই আলোচনাটা করছি, একটু আরো ডিটেলসে আমরা গভীরভাবে যদি চিন্তা করি, যে বস্তুটাকে আমরা স্থির বলে ধরছি, ধরো মনে হচ্ছে আমাদের এই টেবিল বা চেয়ার বা আমাদের সামনে যা কিছু রয়েছে, পেন, এই সমস্তগুলোকে আমরা স্থির বলতে পারি, কারণ এদেরকে যদি কোনো জায়গায় রাখা থাকে ও কিন্তু অবস্থান পরিবর্তন করবে না। কিন্তু আমরা যদি একটু দূরবর্তী স্থান, অর্থাৎ আমরা যদি নিজেদেরকে একটু চিন্তা করি যে আমরা পৃথিবীর বাইরে থেকে কল্পনা করি নিজেদেরকে, এবং পৃথিবী কিন্তু নিজে সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে যে বস্তুটাকে আমরা স্থির বলে ভাবছি সেটা কি করে স্থির হতে পারে? তাহলে আমরা যে কোনো বস্তুকে, যেটা আমরা স্থির বস্তু বলে আপাতত ধরছি, এটা কিন্তু পরম বা চরম স্থির বস্তু নয়। যে কোনো বস্তুই কিন্তু গতিতে রয়েছে। আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি, পৃথিবী যাকে স্থির মনে হচ্ছে, পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। আবার সূর্য যাকে আমরা মনে করছি যে স্থির আছে, পৃথিবী ঘুরছে, কিন্তু আমরা যদি দেখি আরো দূরবর্তী যে আমাদের চিন্তাকে কাজে লাগিয়ে দেখি যে সূর্য তার থেকে বড় কোনো ভারী বস্তুর চারিদিকে ঘুরছে। অর্থাৎ মহাবিশ্বের সমস্ত কিছুই কিন্তু একটা গতিতে রয়েছে। সেই জন্য আমরা বলতে পারবো না যে কোনো বস্তু পরম স্থির বস্তু, অর্থাৎ সবগুলো বস্তুই কিন্তু গতিতে রয়েছে। আবার আমরা এই যখন কোনো বস্তুর গতিটাকে তাহলে বলছি, তাহলে গতিশীল অবস্থায় থেকেই কিন্তু আরেকটা গতিশীল বস্তুকেই আমরা তার গতিটাকেই বলছি। যেমন আমরা যদি বলছি যে আমরা পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়েছি, আমরা নিজেকে স্থির ভেবেই একটা বাসকে বা একটা চলন্ত মোটরসাইকেলকে বলছি ওটা গতিতে রয়েছে, প্রকৃতপক্ষে আমি গতিতে থাকা অবস্থায় কিন্তু ওই বস্তুর গতিটাকে বলছি। তাহলে প্রকৃতপক্ষে সবগুলো যে গতি, এগুলো কিন্তু আপেক্ষিক গতি। তো এইভাবে আমরা ধারণাটা স্পষ্ট হলাম যে পরম স্থির বস্তু বলে মহাবিশ্বে কেউ নেই, সমস্ত বস্তুই গতিতে রয়েছে। তাই আমরা যখন কোনো বস্তুর গতি বিশ্লেষণ করছি, গতিশীল সাপেক্ষেই গতিশীল বস্তুটাকে বিশ্লেষণ করছি, তাই সব গতি কিন্তু প্রকৃতপক্ষে আপেক্ষিক গতি। তো এখন আমরা এই সমস্ত বস্তুর যখন গতিটাকে আলোচনা করি, তখন সেক্ষেত্রে কি হয়, আমরা একটা স্থির বস্তু বা আপাতভাবে স্থির বস্তু ধরে নিয়ে আমরা কোনো বস্তুর গতিটাকে কিন্তু আমরা ব্যাখ্যাটা করছি। তো সেই যাকে, অর্থাৎ কোনো গতিশীল বস্তুর গতি বিষয়গুলোকে বোঝানোর জন্য আমরা কোনো একটা বস্তুকে বা অবস্থানকে স্থির বলে ধরে নিয়ে থাকি, সেইটাকেই বলা হচ্ছে কিন্তু নির্দেশতন্ত্র। তাহলে আমরা এর পরবর্তী আলোচনাটা যেটা বলছিলাম যে নির্দেশতন্ত্র জিনিসটা কি,
যে যার সাপেক্ষে বা যাকে স্থির ধরে নিয়ে কোনো গতিশীল বস্তুর গতি আলোচনাটা খুব সহজে করা সম্ভব হবে, সেটাই হবে নির্দেশতন্ত্র। তো এখন প্রত্যেকটা বস্তুর গতিকে সহজে ব্যাখ্যা করার জন্য কিন্তু একটা উপযুক্ত নির্দেশতন্ত্র খুঁজে পাওয়া যেতে পারে, যেটার সাপেক্ষে আমরা কিন্তু ওই বস্তুর গতিটাকে অত্যন্ত সহজে তাকে বিশ্লেষণ করতে পারবো। তো সেই হচ্ছে উপযুক্ত নির্দেশতন্ত্র আমরা সেই বস্তুর ক্ষেত্রে পাবো, গতিশীল বস্তুর। তো এখন যে কোনো একটা নির্দেশতন্ত্র দ্বারা আমরা সেই নির্দেশতন্ত্রে কি কি থাকবে, যে নির্দেশতন্ত্রের দুটো মূল পার্ট থাকবে। একটা পার্ট দিয়ে আমরা কি করব, ওই যে গতিশীল বস্তুটার একটা অবস্থান আমরা বলতে সক্ষম হব, সেই পার্টটাকে আমরা বলছি তার কোঅর্ডিনেট সিস্টেমটা। আর একটা বিষয় কি, সেই কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কাল্পনিকভাবে ধরে নেব যে সময় মাপ করারও একটা বিষয় বা যন্ত্র রয়েছে, যাকে আমরা ঘড়ি বলে বলছি। তাহলে কোঅর্ডিনেট সিস্টেম আর ঘড়ি নিয়েই কিন্তু তৈরি হচ্ছে একটা নির্দেশতন্ত্র। তো এখন নির্দেশতন্ত্র বা যে কোঅর্ডিনেট সিস্টেমটা, যেটা স্থানাঙ্ক কোন বস্তুর বোঝায়, তো সেই স্থানাঙ্ক বোঝাতে গেলে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা নবম শ্রেণীতে বা আমরা বিজ্ঞানের ক্ষেত্রে যখনই কোনো গতিশীল বস্তুর কথা বলবো, সেই বস্তুটাকে আমরা এখানে বিন্দু বস্তু হিসাবে বা বিন্দু অবস্থায় তাকে তার অবস্থান হিসাবে ধরে নিয়েই তাকে আমরা ব্যাখ্যা করব। সে যত বড় বস্তুই হোক না কেন, তার যখন আমরা গতি বিশ্লেষণ করতে যাচ্ছি, তো তাকে আমরা বিন্দু হিসাবে কল্পনা করে ধরে নিয়ে আমরা তার ছবিগুলো, এখানে ডায়াগ্রাম গুলো আঁকবো বোঝানোর সুবিধার্থে। তো আমরা যখন আরো জানবো যে সব ধরনের গতির ক্ষেত্রে কিন্তু যে কোনো বস্তুকে আমরা বিন্দু বলতে পারবো না, তো সেখানে কোন ক্ষেত্রে বিন্দু বলতে পারবো, কোন ক্ষেত্রে বিন্দু বলা সম্ভব নয়, সেটা সম্পর্কে আমরা পরে আসছি সেই আলোচনায়। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে কোনো গতিশীল বস্তুকে আমরা বিন্দু বস্তু হিসাবে বলবো। কারণ কি, যে কোনো জড় বস্তু যার একটা নির্দিষ্ট শেপ রয়েছে, তার মধ্যে থাকা যে কণাগুলোর যে বন্ধনী শক্তি এতই দৃঢ় যে তাদের মধ্যে প্রত্যেকের দূরত্ব সর্বদাই একই রয়েছে। তো সেই বস্তুটাকে আমরা একটা বিন্দু দিয়ে রূপান্তরিত করে তাকে রিপ্রেজেন্ট করতে পারি, কারণ সেই একটা বিন্দুর গতি আমরা যদি বলতে সক্ষম হই, পুরো বস্তুর ওই বস্তুর যে অন্যান্য বিন্দুগুলোর তার সাপেক্ষে আমরা বলতে সক্ষম হব। তো সেই জন্য আমরা এখানে বিন্দু দিয়েই প্রকাশ করব। তো সেই বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমাদের যে নির্দেশতন্ত্রের যে একটা পার্ট কোঅর্ডিনেট সিস্টেম, এখন কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক বোঝানোর জন্য বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে। একটা হচ্ছে কার্তেজিয়ান নির্দেশতন্ত্র। কার্তেজিয়ান বিজ্ঞানী রেনে দেকার্তে, তিনি এই নির্দেশতন্ত্রেরই উদ্ভাবক। সেখানে কি করা হয় যে পরস্পর লম্ব সরলরেখা তিনটা পরস্পর যেখানে বিন্দু হয়েছে সেখানটাকে মূল বিন্দু ধরে একটাকে এক্স অক্ষ, একটাকে ওয়াই অক্ষ এবং একটাকে জেড অক্ষ দিয়ে প্রকাশ করে আমরা সেই ওই ও বিন্দুটা কি বলবো, মূল বিন্দু। ওই ও বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দু বা যে কোনো বস্তুর যে গতিশীল অবস্থায় রয়েছে তার ধরো গতিটাকে ব্যাখ্যা করতে যাচ্ছি, তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে তার অবস্থানগুলো বিভিন্ন সময় আমি অবস্থানগুলো বলতে সক্ষম হব। তো এটাই হচ্ছে কার্তেজিয়ান নির্দেশতন্ত্র, যেখানে পরস্পর তিনটি লম্ব সরলরেখা নিয়ে তাকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। অপরদিকে আছে পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র অর্থাৎ কি, কখনো কখনো যদি দেখি যে কোনো বস্তু একটা বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে বা গতিশীল রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখি যে বস্তুটার অবস্থান এক্স ওয়াই দিয়ে ব্যাখ্যা করলেও করা যায়, যে এক্স ওয়াই প্রত্যেকটা মান কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। কিন্তু যদি আমি এমন একটা নির্দেশতন্ত্রের মধ্যে একটা কোঅর্ডিনেট সিস্টেম বলতে চাইছি যেখানে একটা অক্ষরেখা থাকবে, একটা অক্ষের সঙ্গে কোন একটাকে আমি যদি এবং দূরত্ব বলে দিতে পারি, তাহলে কিন্তু বস্তুটার অবস্থান বলা সম্ভব। অর্থাৎ কি, অর্থাৎ একটা নির্দিষ্ট সরলরেখার সাপেক্ষে কত কোণ করেছে এবং ওই বিন্দু থেকে কত দূরত্বে বস্তুটা রয়েছে, অর্থাৎ কোণ এবং দূরত্ব আর এবং থিটা, এই দুটো মান বললেই কিন্তু এই বস্তুটার বিভিন্ন পজিশন বলা সম্ভব। তো এক্স ওয়াই দিয়ে না বলে আর থিটা দিয়ে বললে আমাদের সুবিধাটা কি আসবে না, এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে দুটোই চলরাশি, দুটোর মান জানতে হবে, কিন্তু এক্ষেত্রে আর একটা নির্দিষ্ট মান বৃত্তাকার পথে যদি ঘুরছে তো ওই মানটা নির্দিষ্ট, শুধু থিটা একটা চলরাশি, অর্থাৎ কোণটাই চলরাশি, শুধু এই কোণেরটা বলতে পারলেই তার অবস্থান বলতে সক্ষম। অর্থাৎ আমাদের যখন গাণিতিক সমীকরণের যে চলরাশির পরিমাণ কমানোই হচ্ছে আমাদের লক্ষ্য, যাতে করে গাণিতিক সমস্যাগুলো সহজে সমাধান করা যায়। তো এটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্রে, যার
এইভাবে আমরা প্রকাশ করি। এছাড়া আছে যে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ আমরা ইংলিশে লিখছি সিলিন্ড্রিক্যাল, বাংলাটা এই মুহূর্তে আমার মনে নেই, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ কি, যেখানে আমরা যদি দেখি কোনো একটা বস্তুর গতিটা কোনো একটা সিলিন্ডারের মধ্যে হচ্ছে, যেখানটাই তার গতিটাকে ব্যাখ্যা করাটা সহজ হয়ে যাবে যে নির্দেশতন্ত্রের সাহায্যে। এক্ষেত্রেও আমরা পরস্পর, অর্থাৎ এখানে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে সঙ্গে রিলেশন করার জন্য আমরা সর্বক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই অক্ষগুলোকে টেনে রাখছি। তো এক্ষেত্রে মূল বিন্দু, আর এক্ষেত্রে এটা হচ্ছে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, আর উপর দিকটা আমরা জেড অক্ষ। তাহলে এই ক্ষেত্রে কোন বিন্দুর অবস্থান আমরা কিভাবে প্রকাশ করব, পি বিন্দুটার অবস্থান আর থিটা, তার সঙ্গে সঙ্গে জেড। যেমন আর থিটা অর্থাৎ কোন কোথায় অবস্থান করছে, আমি যদি একটা তলে যেমন বৃত্তাকার তলটাকে নিচে রেখেছি, সেই বৃত্তাকার তলে কোন অবস্থানে আঁকার জন্য বোঝানোর জন্য আমরা আর থিটা বিন্দুটা পেয়ে যাব, সেই অবস্থা থেকে সেই কত উঁচুতে রয়েছে সেটা বোঝানোর জন্য আমরা জেড অক্ষ দিয়ে আমরা বিন্দুটার অবস্থান বোঝাতে পারি। তো আমরা উঁচু ক্লাসে এই সমস্ত কোঅর্ডিনেট সিস্টেমের সঙ্গে কার্টেসিয়ানের সম্পর্কগুলো নিয়ে ডিটেইলসে আলোচনা হয়ে থাকবে। তো আপাতত তোমরা শুধু জেনে রাখো যে বিভিন্ন প্রকার নির্দেশতন্ত্রের যে কোঅর্ডিনেট সিস্টেমগুলো রয়েছে। এখন এই প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেমের সঙ্গে একটা করে ঘড়ি যদি যুক্ত থাকে তাহলে কিন্তু সময়টা মেজার করলে এটা একটা হয়ে যাচ্ছে সেই নির্দেশতন্ত্র। এরপরে রয়েছে কি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ যদি কোনো একটা বস্তু এমন একটা ধরা যাচ্ছে যে একটা স্ফিয়ারের অভ্যন্তরে, একটা ফুটবলের মধ্যেই ঘুরছে, তো তার অবস্থান বোঝানোর সুবিধার্থে আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমটা ব্যবহার করতে পারি। যেমন তোমরা পৃথিবীর ক্ষেত্রেও তো করে থাকো যে একটা অক্ষাংশ দ্রাঘিমাংশ বোঝানোর জন্য পৃথিবীর সেন্টারের সাপেক্ষে সে কত কোণ সৃষ্টি করেছে অবস্থানগুলো দুটো, অর্থাৎ পৃথিবীর যে নিরক্ষীয় তল বরাবর একটা রেখা কল্পনা করলাম, আর বিভিন্ন যদি যে পজিশন অক্ষাংশ কি বোঝাচ্ছে সেই নিরক্ষীয় তলের সঙ্গে কোণের সঙ্গে যে কোণটা করেছে। আবার দ্রাঘিমাংশ কাকে বলে, সেখানে তোমরা পড়েছো কি যে মূল মধ্যরেখার সঙ্গে সেটা 0 ডিগ্রি ধরে কোন বস্তুটা ধরো সেই কত কোণে আর একটা দ্রাঘিমা রেখা সেই পজিশন দিয়ে গেছে, সেই দুটো দ্রাঘিমা রেখার মধ্যবর্তী কোণকেই আমরা সেখানকার দ্রাঘিমাংশ বলে থাকি। তো সেক্ষেত্রে যেভাবে কোণগুলো দিয়েই আমরা বস্তুর অবস্থান নির্ণয় করে থাকি, এক্ষেত্রেও যদি কোনো বস্তু কণা একটা স্ফিয়ার বা গোলকের অভ্যন্তরে ঘুরছে, তার গতিটা আমরা যদি সেই সেন্টার থেকে কত দূরত্বে ঘুরছে এবং ওই বিন্দুটা যে তার লম্ব আঁকলে ওই তলের উপর যে এই লম্বটা এক্স অক্ষের সঙ্গে যত কোণ করেছে কিংবা জেড অক্ষের সঙ্গে যত কোণ করেছে, এই সমস্ত গুলোকে দিয়ে আমরা বলতে পারি আর থিটা আর ফাই। যদিও আমরা এখানে ততটা ডিটেইলসে না বলেই জাস্ট উল্লেখ করে যাচ্ছি যে কিভাবে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমরা আর এবং থিটা এবং ফাই এই তিনটা দিয়েও আমরা তার যে সমীকরণ নির্ণয় করে সহজে আরো সমীকরণের সংখ্যা কমাতে পারি। তো এইভাবে আমরা বিভিন্ন প্রকারের কিন্তু নির্দেশতন্ত্রগুলো পেয়ে যেতে পারি কোঅর্ডিনেট সিস্টেমগুলোর পরিবর্তন করে করে। তো এটা তো গেল নির্দেশতন্ত্রের যে উপাদানগুলো যেগুলো আমরা ধরেছি তার উপর ভিত্তি করে এটা ভাগগুলো পেয়ে যাচ্ছি, সেইগুলোকেই আমরা তার শ্রেণী বিভাগের মধ্যে ধরেছি। এখন নির্দেশতন্ত্রকে সেই যে গঠনের উপর ভিত্তি করে ভাগটা আমরা বলছি, এইগুলোই হচ্ছে সেই ভাগ যেখানে কি রকম তার গঠনগত উপাদানগুলো হয়, কার্টেসিয়ান নির্দেশতন্ত্র না পোলার নির্দেশতন্ত্র না সিলিন্ড্রিক্যাল পোলার নির্দেশতন্ত্র না স্ফেরিক্যাল পোলার নির্দেশতন্ত্র, সেটা আমরা তার কিভাবে তাকে তার গঠনগত উপাদানগুলো নিচ্ছি তার উপর ভিত্তি করে। আবার যদি শ্রেণী বিভাগটা আমরা করতে চাই, যে নির্দেশতন্ত্রটা আমরা ধরলাম সেই নির্দেশতন্ত্রে যে বস্তুর গতিটা আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি, আমরা যদি সেই গতিটাকে আমরা নিউটনের যে গতিসূত্র মেনে চলবে বস্তুটা, সেই সূত্রগুলো যে নির্দেশতন্ত্রে প্রযোজ্য হবে কি হবে না তার উপর ভিত্তি করে আমরা কিন্তু আমরা সেটাকে আরো দু প্রকার নির্দেশতন্ত্রে ভাগ করতে পারি। সেটা কি, যে একটা হচ্ছে ইনার্সিয়াল অর্থাৎ আর একটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম, যেটাকে আমরা বলতে পারি যে ইনার্সিয়াল ফ্রেম এন্ড নন ইনার্সিয়াল, জাড়ত্বীয় নির্দেশতন্ত্র, জাড়ত্বীয় নির্দেশতন্ত্র আর অজাড়ত্বীয়, বাংলায় আমরা বলছি যেটাকে ইনার্সিয়াল ফ্রেম, ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম আর নন ইনার্সিয়াল।
এই জারকীয় নির্দেশতন্ত্র, যেখানে আমরা নিউটনের গতিসূত্রটা যেখানে সহজে প্রয়োগ করতে সমর্থ হব। নিউটনের গতিসূত্র সম্পর্কে আমরা এই ক্লাসে এই যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছি এখানেই আমরা জানবো। তো অর্থাৎ যেখানে বল সমান ভর ইনটু ত্বরণ এম ইনটু এ, এই রিলেশনটা আমরা পরে ইউজ করব। এইটাকে প্রয়োগ করা সম্ভব হচ্ছে বা সহজে আমরা প্রয়োগ করতে পারি। আর যেখানে এই সূত্রটাকে প্রয়োগ করা সম্ভব হবে না সহজে, সেইটা কি বলা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম। তো এইরকম নন ইনার্সিয়াল ফ্রেম গুলোর এক্সাম্পল হিসাবে আমাদের যে জারকীয় নির্দেশতন্ত্র, কোন ধরনের নির্দেশতন্ত্র গুলো হয়ে থাকে? সাধারণত কোন স্থির নির্দেশতন্ত্র, যে বস্তুটার সাপেক্ষে আমরা কোন বস্তুর গতি আলোচনা করছি, সেই যে নির্দেশতন্ত্রটা যদি স্থির হয়ে থাকে, সেই প্রকার নির্দেশতন্ত্রগুলোকে আমরা বলবো জারকীয় নির্দেশতন্ত্র। কিংবা ধরো আমি এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থেকেই কোনো বস্তুর গতি বিশ্লেষণ করছি, তাহলে আমি একটা জারকীয় নির্দেশতন্ত্র। তো কিংবা সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল, সমবেগে গতিতে রয়েছে গতিশীল, এইরকম নির্দেশতন্ত্র যদি হয়ে থাকবে তারা হবে কিন্তু যে জারকীয় নির্দেশতন্ত্র। যেমন ধর একটা 50 কিলোমিটার বেগে একটা বাস চলছে, সেইখানে থাকা অবস্থায় আমি অন্য কোনো বস্তুর গতিটাকে বিশ্লেষণ করছি, সেটাও একটা জারকীয় নির্দেশতন্ত্র, যেখানে আমরা নিউটনের যে সূত্রটাকে প্রয়োগ করতে সক্ষম হব। তাছাড়া কি রয়েছে অজারকীয় নির্দেশতন্ত্র, যেখানে এই নিউটনের গতিসূত্র প্রয়োগ করা সম্ভব হবে না। সেটা কি? ত্বরণ সহ গতিশীল, ত্বরণ সহ গতি রয়েছে, সেই রকম কোন বস্তুর পিঠে বসে বা সেখান থেকেই আমি অন্য কোনো বস্তুর গতি বিশ্লেষণ করতে পারবো না, যেখানে সহজে এই সূত্র প্রয়োগ করব। তো সেই রকম ত্বরণ সহ গতিশীল কোন বস্তু। কিংবা ঘূর্ণন গতি রয়েছে, অর্থাৎ কোন একটা বস্তুর লাট্টুর মতো ঘুরছে, তার পিঠের উপর বসে থেকে আমি অন্য কোনো বস্তুর গতি বিশ্লেষণ করলে সেটা কিন্তু সঠিকভাবে প্রযোজ্য হবে না। এই ঘূর্ণনশীল বস্তু, অর্থাৎ আমরা জানি যে পৃথিবী আমাদের এই পৃথিবী কিন্তু নিজের অক্ষের উপর বেশ করে ঘুরছে। তো সেই ঘূর্ণনশীল বস্তুর উপর বসে থেকে কিন্তু আমরা যে অন্য কোনো বস্তুর গতি যে ব্যাখ্যা করে যাচ্ছি, এটা কিন্তু প্রকৃতপক্ষে সেখানে নিউটনের গতিসূত্র প্রয়োগ করা যদি সূক্ষ্মভাবে বিচার করা হয় এখানে সম্ভব নয়। কিন্তু আমরা এটাকে প্রয়োগ তবুও করে যাই, কারণ কি পৃথিবীর এই যে ঘূর্ণন গতিটার যে কৌণিক বেগের মান কিন্তু অনেক কম, সেই জন্য আমরা আপাতভাবে নিজেদেরকে স্থির ধরে রেখে এটা প্রয়োগ করতে পারি। আর একভাবে আমরা এই যে নির্দেশতন্ত্রটাকে ভাগ করতে পারি, সেটা কিভাবে, আমি কোন জায়গায় প্রয়োগ করছি। যদি আমি একমাত্রিক গতির ক্ষেত্রে প্রয়োগ করছি, তখন ভাবি তাকে ওয়ান ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, কিংবা 2 ডাইমেনশনাল, অর্থাৎ কোন বস্তুর গতি যদি একটা তলের মধ্যে হচ্ছে, আর এক ডাইমেনশনাল অর্থাৎ 1 ডাইমেনশনাল গতির ক্ষেত্রে আমরা যদি ধরি কোন বস্তুর গতি একটা রেখা বরাবর হচ্ছে, তখন আমরা সেই ধরনের গতিটাকে আমরা বলছি 1 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেমে হচ্ছে, 2 ডাইমেনশনাল তলে হচ্ছে। কিংবা একটা যদি কোনো একটা যে আয়তন যুক্ত অঞ্চলের মধ্যে কোনো বস্তুর গতি হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি 3 ডাইমেনশনাল যে রেফারেন্স ফ্রেম, অর্থাৎ সেখানে আমার ত্রিমাত্রিক গতি লাগাতে হবে। তো এখানে এদের মধ্যে পারস্পরিক সব সম্পর্কগুলোই তোমরা বুঝতে পারলে, এবং আমরা উঁচু ক্লাসেও কিন্তু বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলসে আরো গাণিতিক ভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকবে। তো তোমরা জানলে ফিজিক্স এখানেই সবে শুরু হচ্ছে, ছোট ছোট ভাবে স্টেপ গুলো তোমরা যেগুলো মনে তোমাদের প্রশ্ন আসবে সেইগুলোর উত্তর তোমরা খুঁজতে সচেষ্ট হবে, আরো উঁচু ক্লাসে পড়বে নিশ্চয়ই তোমরা। এবং তোমাদের সামনে যে ইন্টারনেট রয়েছে সেখান থেকেও ছোট ছোট যা তোমাদের প্রশ্ন মাথায় আসবে সেগুলো তোমরা খুঁজবে। বিশেষ করে ছাত্ররা তোমরা সবাই বইটাকে ভালো করে পড়ার চেষ্টা করবে, যে কোনো একটা বই যেটাকে তুমি সিরিয়াসলি গুরুত্ব দিয়ে ডিটেলসে পাই টু পাই পড়বে, তারপরের যে প্রশ্নগুলো মনে উদয় হবে সেইগুলো তোমরা জানার চেষ্টা করবে। তো আমার এই ছোট্ট ভিডিও ক্লাসে তোমরা আশা করি যেটা বুঝলে সেটা তার রেসপন্স দেবে, এবং না কোনো সমস্যা থাকলে সেটা তোমরা জানাবে।